সার্ভিস কমিশনের জন্য আজ এক গুরুত্বপূর্ণ দিন। বারবার স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সমালোচনার ঝড় বয়ে গিয়েছে, আইনি জটিলতা হয়েছে, অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। আজ স্কুল সার্ভিস কমিশনের আজ নবম দশমের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমার সঙ্গে সোমরাজ রয়েছে সরাসরি। সোমরাজ, এই নবম দশমের তালিকা, ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ, ঠিক কোন কোন জায়গা গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গা নিয়ে সবচেয়ে বেশি এতদিন ধরে চিন্তা করেছে স্কুল সার্ভিস কমিশন? দেখো, আজকে এসএসসির ইতিহাসে একটা মেগা দিন হতে চলেছে। তার কারণ আজকের পরেই গোটা বিষয়টা স্পষ্ট হবে যে কতজন যোগ্য শিক্ষক শিক্ষিকারা, যাদের সুপ্রিম কোর্টের রায় চাকরি গেছে 31শে ডিসেম্বর পর্যন্ত, যাদের চাকরি বহাল রয়েছে, তাদের মধ্য থেকে কতজন নিয়োগের সুযোগ পেল যারা নিয়োগে অংশ নিয়েছিলেন। একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, যেখানে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, সেখানে তুমি দেখেছো কয়েকশো যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ইন্টারভিউ প্রক্রিয়া পর্যন্ত আসতে পারেননি। ফলত আজকে যে নবম দশমের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা হবে, সেখানে এটা স্পষ্ট হয়ে যাবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকে যারা যারা এই নিয়োগে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে থেকে কতজন নিয়োগে অংশ পেলেন, বা সবাই কি পেলেন, নাকি তার মধ্যে থেকেও আবার অনেকে বাদ চলে গেলেন। এটা স্পষ্ট হয়ে যাবে আজকে সন্ধ্যের পর। কারণ আজ স্কুল সার্ভিস কমিশন সন্ধ্যেবেলায় তাদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে দেবে। একাদশ দ্বাদশেও যেমন অভিজ্ঞতার নম্বর এবং একাডেমিক কোয়ালিফিকেশনের ওপর নির্ভর করে তালিকা প্রকাশ করেছিল, ঠিক একইভাবেই নবম দশমের শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হচ্ছে, যারা সফল হবেন তাদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বর, তার সঙ্গে একাডেমিক কোয়ালিফিকেশন এবং শিক্ষকতার অভিজ্ঞতা, এই তিনটির নিরিখেই তৈরি করা হয়েছে প্যানেল, এবং সেখানেই ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হবে তার উপর নির্ভর করে। অর্থাৎ মোট 80 নম্বরের নিরিখে এই ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে এসএসসি। আজ সন্ধ্যেবেলায় এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেই কমিশন সূত্রে আমরা জানতে পারছি। যদিও কমিশনের তরফে এখনো পর্যন্ত অফিসিয়াল অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, দুপুরের মধ্যেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হবে। গত 7ই সেপ্টেম্বর এসএসসি এই নবম দশমের লিখিত পরীক্ষা নিয়েছিল, যেটা নভেম্বর মাসের শেষের দিকেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। আজ ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হবে এবং এসএসসির ওয়েবসাইটে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হবে যে কোন যারা সফল হয়েছেন, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছেন, তারা কত লিখিত পরীক্ষায় নম্বর পেয়েছিলেন, একাডেমিক কোয়ালিফিকেশনে কত নম্বর পেয়েছেন এবং শিক্ষকতার অভিজ্ঞতার জন্য কত নম্বর পেয়েছেন। বিস্তারিত তথ্য এসএসসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে কেউ দেখতে পাবেন এসএসসির ওয়েবসাইটে গিয়ে এই তথ্য। 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তবে তার আগেই তালিকা চলে যাচ্ছে বুথে বুথে। কোন তালিকা? না, যে তালিকা থেকে বোঝা যাবে যে মৃত ভোটারদের নাম আর আছে কিনা, ডুপ্লিকেট ভোটারের নাম আছে কিনা, যদি কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান তার নামও আছে কিনা। এই যে তালিকা প্রকাশ হবে, আমার সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছে। সোমরাজ, এই তালিকা কারা দেখতে পাবেন, কিভাবে দেখা সম্ভব? দেখো, রাজ্যের যে 80,000-এরও বেশি বুথ রয়েছে, সেই 80,000-এরও বেশি বুথের মধ্যে অধিকাংশ বুথেই বুথ লেভেল অফিসার এবং বুথ লেভেল এজেন্টদের মধ্যে বৈঠক হয়ে গেছে সেই তালিকা নিয়ে, এবং সেই তালিকাও অনুমোদন দিয়ে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা বুথ লেভেল অফিসারদের। এবারে তুমি দেখেছো আগামী 16ই ডিসেম্বর জাতীয় নির্বাচন কমিশনের তরফে এসআইআর প্রক্রিয়ার খসড়া তালিকা প্রকাশ করা হবে, কিন্তু তার আগেই বুথে বুথে তালিকা টাঙিয়ে দেবেন বিএলওরা। এই যে তালিকা দেওয়া হবে, সেখানে তাদের বুথের অধীনে কতজন মৃত ভোটার রয়েছেন, কতজন ডুপ্লিকেট ভোটার রয়েছেন, কতজন শিফটেড ভোটার রয়েছেন, আর কতজন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ আনট্রেসেবল, এই 4টি তালিকা প্রত্যেকটি বুথে টাঙিয়ে দেবেন বিএলওরা। আজ এবং কাল থেকেই এই প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। অর্থাৎ 16ই ডিসেম্বরের আগেই সংশ্লিষ্ট বুথের ভোটাররা তাদের বুথে গিয়ে দেখতে পারবেন যে তাদের বুথে কারা কারা মৃত ভোটার রয়েছেন, কারা কারা শিফটেড ভোটার রয়েছেন, কারা কারা ডুপ্লিকেট ভোটার রয়েছেন, এবং কোন কোন ভোটারকে তাদের বুথে খুঁজে পাওয়া যায়নি। আর সেই তালিকার উপরে 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে।
এই 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর তারপর যদি সেই তালিকায় নাম না থাকে তাহলে কি হবে? হবে হিয়ারিং। এই হিয়ারিং কোন পদ্ধতিতে হবে, কিভাবে হবে হিয়ারিং, কোথায় হবে, সেখানে কি কি জানতে চাওয়া হবে, কি কি তথ্য দেখতে চাওয়া হবে, কি জানতে চাওয়া হবে, কি কি নথি দেখতে চাওয়া হবে, এই সব কিছু এবার জানতে চাইলো সিইও। সোমরাজ, এই যে হিয়ারিং হবে, এই হিয়ারিং এর পদ্ধতি এখনো পর্যন্ত আমরা কি জানতে পারছি? দেখো, আমরা আগেই জানিয়েছিলাম যে হিয়ারিং এর পদ্ধতিতে মূলত ওয়েবকাস্টিং হবে এবং কোনো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় হবে না, তার বদলে হিয়ারিং করতে হবে সরকারি দপ্তরে, সেক্ষেত্রে বিডিও এসডিও জেলা শাসকের অফিসে হবে। কিন্তু এবারে যেটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানতে চাওয়া হয়েছে, যেই হিয়ারিং এর যে নোটিশটি দেওয়া হবে সেই নোটিশের বয়ানে কি লেখা থাকবে, শুধুমাত্র তাদের নাম এবং কোন জায়গায় হিয়ারিং হবে সেটি পাঠিয়ে দেওয়া হবে, যে তাকে সেই জায়গায় আসতে বলা হবে হিয়ারিং এর জন্য, নাকি সেই নোটিশে কোনো কারণ উল্লেখ করেও বলে দেওয়া থাকবে যে সংশ্লিষ্ট কারণের জন্য জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যে তাকে হিয়ারিং এ আসতে হবে, সেই কারণটিও উল্লেখ করা থাকবে। তাই হিয়ারিং এর নোটিশে বয়ানটা ঠিক কি থাকবে সেটাই জাতীয় নির্বাচন কমিশনের থেকে জানতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেই কমিশন সূত্রে খবর। এবং সেই কারণেই রাজ্যের সিও ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে সেই বয়ানটি জানতে চেয়েছেন, কারণ সেই বয়ানের ওপর নির্ভর করেই হিয়ারিং এর নোটিশ দেওয়া হবে, যেটা 16ই ডিসেম্বরের পর থেকেই বাড়িতে বাড়িতে গিয়ে দেবেন সংশ্লিষ্ট বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা, এবং তারপরেই হিয়ারিং হবে, যেই হিয়ারিং ওয়েবকাস্টিং এর মাধ্যমে রেকর্ড করা হবে। ফলত এই হিয়ারিং এর নোটিশটাকে যথেষ্ট গুরুত্ব দিতে চাইছে সিও দপ্তর, কারণ এই নোটিশকে নিয়েই অনেকেই আদালতের দ্বারস্থ হতে পারে বলে আশঙ্কা করছে সিও দপ্তর। সেই কারণেই এই হিয়ারিং এর নোটিশে বয়ানে কি থাকবে সেটাই এখন সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ধন্যবাদ সোমরাজ। অনুপ্রবেশ একটা জ্বলন্ত ইস্যু, সারা পৃথিবীর মানুষ এই অনুপ্রবেশ নিয়ে কথা বলেন, বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে কথা বলেন। আমাদের দেশে অনুপ্রবেশ ইস্যু নিয়ে এখনো তোলপাড় হয় সংসদ। অনুপ্রবেশের কত রকম রুট হয় জানেন? ধরুন, মিজোরাম থেকে মায়ানমার হয়ে পৌঁছে গিয়েছেন কাকদ্বীপে এক মহিলা, তার স্বামী আবার বাংলাদেশি। এই রুট কিভাবে কাকদ্বীপ পর্যন্ত পৌঁছলো, এরা কারা, আর কজন এই রুট ধরে এসেছেন, কাকদ্বীপে তারা ধরা পড়লেনই বা কিভাবে, সব জানবো বিরতির পর। সঙ্গে থাকুন।